ফোনে রেকর্ডিং করা ভিডিও দেখিয়ে বাড়ির সকলের সামনে শালময়ীর মুখোশ খুলে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা সিন্ধুজাকে বলছে যে আজকে এই রথ বাড়ির বাইরে বেরোবে, আর জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে আমরা ওর মাসির বাড়িতে আমরা প্রত্যেকে নিয়ে যাব। আর এই রথ এইভাবে বদ্ধ অবস্থায় গুদাম ঘরে পড়ে থাকতে পারে না। সিন্ধুজা তো এবার গঙ্গাকে বলছে, আচ্ছা তা কে ঠিক করবে? তুমি ঠিক করবে? তুমি ঠিক করবে যে এই বাড়ির রথ বের হবে কি হবে না? গঙ্গা তো এবার সিন্ধুজাকে বলছে, তা ম্যাডাম আপনি এরকম ভাবে চিৎকার করছেন কেন? কাউকে না কাউকে তো এই রথটা বাইরে বের করতেই হতো। আর এতদিন ধরে এই রথটা গুদাম ঘরে পড়ে রয়েছে, তার বেলা তো কোনো অমঙ্গল হচ্ছে না। আর আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, আপনি থাকতে এই রথটা কেন বেরোতে দিচ্ছেন না? আর এই রথটা বেরোলে বা কি ক্ষতি হবে? আর তো সেখানে অর্জুন, জেঠু সকলে চলে এসেছে। অর্জুন তখন গঙ্গার কথাগুলো শুনে মনে মনে বলছে যে গঙ্গা যে কথাগুলো বলছে সেগুলো তো একবারও অস্বীকার করা যায় না। সিন্ধুজা তো এবার মনে মনে বলছে যে এই মেয়ে যা যা প্রশ্ন আমাকে করছে সেগুলো তো একদম ঠিক প্রশ্ন করছে, আমার কাছে তো কোনো উত্তর নেই। আমি চাই অর্জুনের মা যেই পুজোটা চালু করেছিল সেই পুজোটা এই সিন্ধুজা চালু করতে দেবে না। জেঠু তো এবার সিন্ধুজার কাছে যায়, সিন্ধুজাকে গিয়ে বলছে, সিন্ধুজা গঙ্গা তোমাকে একটা প্রশ্ন করেছে, তুমি কি তার প্রশ্নটার উত্তর দেবে? সিন্ধুজা তো এবার চিৎকার করে বলছে, দাদা আমি অবাক হয়ে যাচ্ছি যে গঙ্গা এরকম ভাবে দল বল এনে রথ সাজানো শুরু করে দিল। সিন্ধুজা তো এবার উদয়ন, উপালি, লালির কাছে চলে যায়, গিয়ে বলছে যে আর তোরাও গঙ্গার সঙ্গে সাথ দিচ্ছিস, তোরাও রথ সাজাতে লেগে পড়লি, আমাকে ছোট করা হচ্ছে তাই না? রূপালিতে বা সিন্ধুজাকে বলছে যে আরে বাবা তুমি কেন এরকম ভাবে আপসেট হয়ে পড়ছো? আরে বাবা বাড়ি থেকে একটা রথ বেরোচ্ছে, তাহলে তো সকলে হই হুল্লোড় করবেই। যে রথ এতদিন ধরে বন্ধ ছিল, বদ্ধ ঘরে ছিল, তা সেই রথ কি একবারও বেরোবে না? উদয়নও তো বোঝাচ্ছে, বলছে যে এরকম বহু বাড়ি আছে যেখানে দুর্গাপুজো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু নতুন প্রজন্ম এসে সেই দুর্গাপুজো আবারও চালু করেছে। লালি তখন বলছে যে জেঠি তুমি একদম রাগ করো না, গঙ্গার কিন্তু ওইটা উদ্দেশ্য ছিল না, গঙ্গা শুধু চেয়েছিল যে সকলকে নিয়ে একটা আনন্দ করতে। শালময়ী তো এবার মাঝখানে ফোড়ন কাটে, বলছে যে এই বাড়িতে রথ সাজানো হচ্ছে আর সেটা মেজো কাকিকে জানানো হবে না? মেজো কাকি তুমি যেই সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এই মেয়েটা কে ও সিদ্ধান্ত নেওয়ার? যেখানে মা নিজে কোনোদিনও কোনো কাজ করে না মেজো কাকিকে না জানিয়ে, আর সেখানে এই মেয়েটা একটা বস্তির মেয়ে, সে কিভাবে এইসব করে? কই এই বাড়িতে তো পিয়ালির কোনোদিন এরকম সাহস হয়নি। আমি এটা বুঝতে পারছি না যে এই বস্তির মেয়েটাকে এই বাড়ির লোকেরা সকলে কেন মাথায় তুলেছে। কিন্তু যাতে এবার সকলকে বলছে যে এই বাড়িতে একমাত্র শালময়ী জানে যে কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, আর হবেই তো, ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে তাই না? আর এই বাড়িতে আমি রথযাত্রাটা কেন বন্ধ করেছিলাম সেটাও নিশ্চয়ই তার পেছনে একটা বড়সড় কোনো কারণ আছে। আর সেই কারণটা কিন্তু আমি জানাতে কাউকে বাধ্য নই। এই বাড়ির সকলে আমার সিদ্ধান্তটাকে এতদিন ধরে মেনে এসেছে, সেখানে গঙ্গাকেও এই সিদ্ধান্তটা কিন্তু মানতে হবে। আর গঙ্গার কথায় এই সিদ্ধান্ত কোনো মতে পাল্টানো যাবে না। চ্যাটার্জি বাড়ি থেকে কোনোভাবে এই রথ বেরোবে না। ভাস্কর তো এবার সোজাসুজি সিন্ধুজাকে বলছে যে না সিন্ধুজা, এই বাড়ি থেকে এই বছর রথ বেরোবে আর তুমি কোনো বাধা দেবে না। সিন্ধুজা তো এবার অবাক, ভাস্করকে বলছে যে ভাস্কর তুমি আমার বিরুদ্ধে কথা বলছো এই মেয়েটার জন্য? ভাস্কর তখন সরাসরি সিন্ধুজাকে বলছে যে আমি কারোর এগেনস্টে কথা বলছি না, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই বছর রথটা এত সুন্দর করে সাজিয়েছে, তাহলে তারা কি ভুলটা করেছে? সিন্ধুজা একটা সময় ছিল কিন্তু যখন তোমার কথায় অদ্রিজার এই রথযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। দাদা কিন্তু সেই সময় নিজে তোমার পাশে দাঁড়িয়েছিল, রথযাত্রা পুরো বন্ধ করে দিয়েছিল। কিন্তু এত বছর পর যখন বাচ্চা ছেলেমেয়েরা একবার চেয়েছে যে রথটাকে বের করবে, তাহলে এইটুকু ইচ্ছের তো তুমি সম্মান দাও। সিন্ধুজা তো এবার ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়। ভাস্কর তো এবার পেছন পেছন গেছে সিন্ধুজাকে দাঁড় করিয়ে বলছে, সিন্ধুজা দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। সিন্ধুজা তখন ভাস্করকে বলছে যে আর কি কথা আছে তোমার? এইভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করলে। ভাস্কর তো এবার সিন্ধুজাকে বোঝাচ্ছে, বলছে অদ্রিজা চালু করা অনেক জিনিস কিন্তু তুমি এই বাড়ি থেকে বন্ধ করে দিয়েছো। আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলিনি, কারণ আমি জানি তোমার সেটা খারাপ লাগতো। কিন্তু এবার যে আমার পজিশনটাও তোমাকে ভাবতে হবে, দাদার কাছে কিন্তু আমি অনেকটা ছোট হয়ে যাই সিন্ধুজা। আর অর্জুনের কথা তো আমি ছেড়েই দিলাম, তা তোমার যদি আমার মান সম্মান নিয়ে একটুকুও ভাবার সময় থাকে তাহলে তুমি ভেবে দেখো, তাহলে তুমি এই রথযাত্রায় পার্টিসিপেট করো। এই সব কথা বলে দেখা যাচ্ছে ভাস্কর ওখান থেকে চলে যায়। ঠিক তখনই তো শালময়ী সেখানে গেছে। শালময়ী গিয়েই সিন্ধুজাকে বলছে যে
মেজো কাকি আমাদের কিন্তু কিছু একটা করতে হবে, ওই গঙ্গাকে কিছুতেই রথটা বের করতে দেওয়া যাবে না। ও যদি বের করে আবার সকলের চোখে হিরো হয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে জেঠু তো অর্জুনকে বোঝাচ্ছে, বলছে যে জানিস তো এই রথযাত্রার দিন তোর মা কতটা এক্সাইটেড থাকতো, এই দিনে কত ভোগ রান্না করতো, কত আনন্দ করতো। কিন্তু তোর মা চলে যাওয়ার পর থেকে এই রথ বেরোনো বন্ধ হয়ে যায়। কিন্তু বহু বছর পর গঙ্গা সিদ্ধান্ত নেয় যে আজকে রথটা বের করবে। আর সেই কারণেই আমি বলছি যে এই চ্যাটার্জি বাড়ির যোগ্য বউ হচ্ছে গঙ্গা। অর্জুন তো এবার গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে যে এত বছর পর যদি এই রথযাত্রা আবারও চালু হয় তাহলে কিন্তু অনেক নিয়ম মানতে হবে গঙ্গা। আর মাও কিন্তু সেটাই করতো। জেঠি বলে যে একবার যদি এই রথের চাকা গড়ানো শুরু করে দেয় তাহলে কিন্তু মাসির বাড়ি না যাওয়া পর্যন্ত থামবে না। এতে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, তাই বলছি দেখে করো, যা খুশি করো। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো ওর বাবার সঙ্গে দেখা করতে চলে গেছে। ওর বাবাকে বলছে যে আমার না আর কিচ্ছু ভালো লাগছে না, আমি যেভাবেই হোক ওদের ক্ষতি করবার চেষ্টা করছি কিন্তু কোথাও থেকে কোনো ক্ষতি করতে পারছি না। মেঘনাথের বাবা তো তখন মেঘনাথকে বোঝাচ্ছে, বলছে দেখ মেঘনাথ, তুই এত তাড়াতাড়ি ভেঙে পড়িস না, তুই কিন্তু অনেক বড় কাজে নেমেছিস, কিন্তু তোকে ঠান্ডা মাথায় এই কাজটা করে যেতে হবে। মেঘনাথ তখন বলছে যে সেই চেষ্টাটাই তো করে যাচ্ছি বাবা। আর আমার জীবনে তো এখন সব থেকে বড় বাধা ওই গঙ্গা বলে মেয়েটা, ও যদি আমার জীবনে থাকে না তাহলে সমস্ত কিছু তছ নছ করে দেবে। ওই মেয়েটা যবে থেকে আমার জীবনে এসেছে না তবে থেকে আমি বারবার করে চেষ্টা করে যাচ্ছি কিন্তু ওই চ্যাটার্জি বাড়ির আমি কোনো ক্ষতিই করতে পারছি না। মাঝে মাঝে কি বলতো, এতটা চেষ্টার পর যখন আমি কোনো প্ল্যানে সফল হতে পারি না তখন না আমার খুব হেল্পলেস লাগে, জানো তো বাবা। মেঘনাথের বাবা তখন বলছে, বাবা আমি তোর সঙ্গে আছি, তুই একদম চিন্তা করিস না। মেঘনাথ তখন বলছে যে হ্যাঁ বাবা, তোমাকে তো দেখতে ভালো লাগে না এইভাবে বছরের পর বছর তোমার এর ভেতরে দেখতে। আমি না বারবার শুধু ডায়লগই দিয়ে যাচ্ছি কিন্তু কিছুই তো করতে পারছি না। এই গঙ্গা আর অর্জুন এতটা উঠছে না যে ওদের টিকিও ছোঁয়া যাচ্ছে না। মেঘনাথের বাবা তখন মেঘনাথকে বুদ্ধি দিচ্ছে, বলছে যে উঠতে দে উঠতে দে, ওদেরকে উঠতে দে। কিন্তু তুই না, প্রতিটা মানুষের জীবনে একটা করে অতীত থাকে, আর এই গঙ্গার জীবনে কি অতীত আছে সেটা তুই খুঁজে বের কর। তার ফলে গঙ্গার জীবনটা একেবারে পুরো নড়বড়ে হয়ে যাবে। তুই একেবারে শিকড়ে আঘাত কর, শিকড়ে। শিকড়ে আঘাত করলে না বড় বড় গাছও উগড়ে পড়ে। মেঘনাথ তখন এবার ভাবছে, বলছে যে অতীত, আর গঙ্গার মতন একটা বস্তির মেয়ের কি বা অতীত থাকতে পারে বাবা। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একবার আমি খুঁজে দেখবো গঙ্গার অতীত আছে কিনা। এরপর দেখা যাচ্ছে সেই দিন চলে আসে। বাড়িতে তো ঠাকুর মশাই চলে এসেছে, উনি ঠাকুরের আরতি করছে। সকলে তো ওখানে উপস্থিত রয়েছে। জেঠুকে বলছে যে কত সুন্দর লাগছে না আজকের দিনটা, ঠাকুরগুলো সব বাইরে বেরিয়েছে। জেঠু তখন বলছে যে ঠিক কথা, অতদিন পর আগে যেরকম অদ্রিজা এই বাড়িতে এই পুজোটা করতো সেরকম ভালোভাবেই পুজোটা শুরু হয়েছে। অর্জুনও তো এবার মনে মনে বলছে যে সত্যি গঙ্গা আজ অসাধ্য সাধন করলো, কতদিন পর আজকে রথযাত্রার পুজো হলো। আমি তো ভাবতেও পারছি না, তাই গঙ্গাকে একটা থ্যাংক ইউ আমাকে জানাতেই হবে। গঙ্গাও তো এদিকে মনে মনে বলছে যে স্যার যেন আজকের এই অনুষ্ঠানে খুশি হয়। আমি ঠিক বুঝতে পারি যে স্যার নিজের মায়ের কথা ভেবে খুব কষ্ট পায়। জেঠু তো এবার এদিকে সিন্ধুজার কাছে গেছে, সিন্ধুজাকে গিয়ে বলছে, কি হলো ছোট বৌমা, মুখটাকে এরকম করে আছো কেন? জগন্নাথ দেব আজকে রথ চড়ে বাইরে বেরোবে আর তুমি এরকম ভাবে মুখটা ছোট করে আছো। সিন্ধুজা তো রেগে আছে, জেঠুকে বলছে যে দাদা আবার আমাকে নিয়ে পড়লেন কেন, আপনাদের সকলের আনন্দ হচ্ছে তো তাহলেই হবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা আর অর্জুন মিলে কি পারবে ঠিকভাবে ওই জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে পাঠাতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।